দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমুদ্দিন। আজকে সংসদে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে বেশ চাপানোত্তর চলল। সেখান থেকে আজকে আলোচনা শুরু করতে চাই আমরা। দুজন সম্মানিত অতিথি এরই মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। আছেন কাজী সাজ্জাদ জহির চন্দন, তিনি সভাপতি সিপিপি, এবং আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই যেন ফরিদুল হক আপনার কাছে আসতে চাই। এই মুহূর্তে যে বিতর্কগুলো চলছে তার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে গিয়ে যে 133টি অধ্যাদেশ, তার মধ্যে কিছু কিছু অধ্যাদেশকে পর্যালোচনার পরে গ্রহণ করা হচ্ছে না এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। তার মধ্যে যে রাষ্ট্রপতির আদেশের বলে গণভোট হয়েছে সেটিও রয়েছে। এখানে গণভোট প্রসঙ্গে আপনাদেরই দলের একজন নেতা জনাব সারোয়ার তুষার বলছিলেন যে যেহেতু গণভোটে এখন পর্যন্ত উচ্চকক্ষে পিআরের মতন কিছু কিছু বিষয় এরই মধ্যে হ্যাঁ জিতে এসেছে, এর ফলে যে নোট অফ ডিসেন্ট সেগুলো বাতিল হয়ে গেছে। সেটা আপনাদের দলীয় অবস্থান কিনা, এবং সেটা হলে আসলে গণভোটে যে বিষয়গুলো পাশ হয়ে এসেছে সেগুলো নোট অফ ডিসেন্ট অগ্রাহ্য করে আসলে বাস্তবায়ন হওয়ার প্রয়োজন মনে করেন কিনা আপনারা? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মানে আমাদের দলের অবস্থান তো আরও অনেকগুলো বেশি। আমাদের দলের অবস্থান শুধু তো আরও অনেকগুলো জায়গাতে, যেটাতে আমরা অবস্থান নিয়েছিলাম যেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, ওই নোট অফ ডিসেন্টগুলো কিন্তু রাখা হয়নি। শুধু 2টা নোট অফ ডিসেন্টকে এখানে করা হয়েছে। এর বাইরে বাকিগুলো কিন্তু দলগুলো তাদের ম্যানিফেস্টো অনুযায়ী কিংবা তাদের অনুযায়ী করবে, যারা জিতবে এইভাবেই গণভোটটা হয়েছে। এখন গণভোটের যে জায়গাটা, গণভোট তো জনগণ রায় দিয়ে দিয়েছে, এখানে এখন আর আপনার তো কিছু করার নেই। জনগণ যেভাবে রায় দিয়েছে সেই অনুযায়ী এটা বাস্তবায়ন হতে হবে। এটাই হচ্ছে মানে প্রধান জায়গাটা। আমাদের এখন দাবির জায়গাটা হচ্ছে যে গণভোটে জনগণ যে রায়টা দিয়েছে সেই অনুযায়ী যাতে মানে সব কিছু হয়। জায়গাটা কি? জায়গাটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আপনাকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, যেখানে অলরেডি বিরোধী দলীয় সদস্যরা শপথ নিয়েছে কিন্তু সরকার দল এখনো শপথ নেয়নি। এটা মানে প্রথমে এটাকে ব্রেক করা হয়েছে। এরপরে আবার এই গণভোট আদেশটাকে কোর্টে ঠেলা হয়েছে। কোর্ট দিয়ে আবার এটাকে একটা মানে কি বলে কোর্ট পলিটিক্সের মধ্যে এটাকে নেওয়া হচ্ছে, এবং অধ্যাদেশ নিয়ে আবার এক ধরনের টাল বাহানা তৈরি করা হচ্ছে। বলতেছে অধ্যাদেশ এখন আর এটা প্রয়োজন নাই, গণভোটের আর তো গণভোট হবে না। এটা ঠিক আছে যে ওই অধ্যাদেশের উপরে আর গণভোট হবে না, কিন্তু এই অধ্যাদেশের কার্যকারিতা তো যতক্ষণ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদ না বসতেছে ততক্ষণ পর্যন্ত তো অধ্যাদেশের কার্যকারিতা আছে। রাষ্ট্রপতির আদেশ না, অধ্যাদেশটা, গণভোট অধ্যাদেশটা, আদেশটা তো আইন হওয়ার কোনো সুযোগ নেই, আদেশটা তো আলাদা ব্যাপার। কিন্তু অধ্যাদেশটা তো মানে যেটা ওই যে 133টার মধ্যে যেটা আছে, যে ওইটা যখন সংবিধান সংস্কার পরিষদ বসে যাবে তখন কিন্তু আর এটার প্রয়োজন নেই, কারণ ওটা একটা গণভোট করার জন্য ওই অধ্যাদেশটা তৈরি করা হয়েছিল। গণভোটটা হয়ে গিয়েছে, অধ্যাদেশটা ডান, এটাকে জাস্ট একটা আইনের মর্যাদা দিয়ে দেওয়া। এখন যদি এটাকে ল্যাপস করে দেওয়া হয়, যেটার একটা অপচেষ্টা হচ্ছে, কিংবা এটা অলরেডি আমরা এই ধরনের বক্তব্য শুনছি, এটাকে ল্যাপস করে, তার মানে হচ্ছে এটাকে একটা আইনি কোশ্চেনের মুখে ফেলা হচ্ছে। এখন আইনি কোশ্চেনের মুখে যদি আপনি ফেলেনও, জনগণ তো রায় দিয়েছে, জনগণ প্রায় 5 কোটি মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, এবং মানে কি বলে যে 70%, যেটা টোটাল কাস্টিং ভোটের 70%, সব মিলে সম্ভবত 7 কোটির মতো মানুষ গণভোটে অংশগ্রহণ করেছে। যারা না ভোট দিয়েছে তাদের ভোটও গুরুত্বপূর্ণ, তারাও তো একটা রায় দিয়েছে। এখন যেহেতু মেজরিটি যেদিকে যায় সেই দিকে, সেই অনুযায়ী এটা বাস্তবায়ন হয়। 5 কোটি মানুষ গণভোটের রায় দিয়েছে, মানে গণভোটের পক্ষে ভোট দিয়েছে। এখন গণভোটে যা বলা আছে, যাই বলা থাকুক না কেন, আপনি সেই অনুযায়ী কিন্তু চলতে কিংবা যেতে বাধ্য। এবং এটা কিন্তু আমার কথা আমি বলছি না, আপনার খুব মনে করা দরকার। সম্ভবত নভেম্বর মাসে কি বলে যে সরকার দলীয়, বর্তমান সরকার দলীয় পক্ষ থেকে সবচেয়ে যিনি ভোকাল, কিংবা যিনি আসলে সরকার দলকে এই ইস্যুতে লিড করেছেন, সালাউদ্দিন আহমেদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু আমাদেরকে অনেকগুলো নতুন জিনিস শিখিয়েছিলেন। উনি বলেছিলেন যে গণভোট হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতা, জনগণ এখানে প্রয়োগ করবে। এটা প্রয়োগ করার মধ্য দিয়ে যখন সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে কিংবা এই রায়টা যখন চলে আসবে তখন এটা মানতে বাধ্য থাকবে। আমরা কিন্তু ওই কথাটাই এখন বলতেছি, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে যে ওনারা আবার ওনাদের কথা ভুলে গেছেন। ওনারা জিনিসটাকে একটা পার্লামেন্টে নিয়ে আসতে চান। তো গণভোটের রায়ের মধ্য দিয়ে, গণরায়ের মধ্য দিয়ে যেটা পাশ হয়েছে, এটা তো পার্লামেন্টের জুরিসডিকশনের বাইরে। এটা তো বলাই হয়েছে যে এখানে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, এবং খুবই নাটকীয়ভাবে একদম যেদিন শপথটা নিবে ওই দিন ওনারা যে বললেন যে শপথ আমরা নিব না, এবং এটাকে ওনারা পরে 30 কর্মদিবসের যে ইয়েটা আছে সেটাও ওনারা বাতিল করলেন। বাতিল করে এখন এটাকে কি বলে যে এক প্রকার ঝুলিয়ে দেওয়া আর কি। তো এইটাতে যেটা হয়েছে, নতুন একটা পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের পরে একটা ইন্টারিম সময় ছিল, এরপরে নতুন নির্বাচন হয়েছে, নতুন সরকার হয়েছে,
গণভোটের মধ্য দিয়ে আমাদের যে প্রক্রিয়াটা রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াতে কিন্তু সবাইকে অংশগ্রহণ করতে হবে। সবাই অংশগ্রহণ করছি বিধায় কিন্তু সংস্কার কমিশনগুলো, ঐক্যমত কমিশন, এইটা হয়ে জুলাই সনদ, আদেশ, অধ্যাদেশ, গণভোট, প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে অনেক দ্বিমতের পরেও সবাই কিন্তু আমরা একমত ছিলাম। বর্তমান বিরোধী দলও গণভোটের পক্ষে ভোট চেয়েছে, সরকারি দল, ইভেন বর্তমান প্রধানমন্ত্রীও গণভোটের পক্ষে ভোট চেয়েছেন। তার মানে এটা আমাদের সবাই মিলে করার কথা। কিন্তু এইটাকে হঠাৎ করে ওনারা এসে পার্লামেন্টে নিয়ে যাওয়া, এটা তো পার্লামেন্টের জুরিসডিকশনের বাইরে। এটা তো সংবিধান সংস্কার পরিষদ গঠন হয়ে যে করতে হবে, সেই আলোচনা কিন্তু আমরা নভেম্বর মাসে এর আগেই আমরা জুলাই মাসে এটা শেষ করে ফেলেছি। অগাস্টে আমরা শেষ করছি। জুলাইতে তো চার্টার শেষ করে ফেলছিল, পরে অগাস্টে আমরা এটা শেষ করেছি। কিন্তু পরে এখন এসে যে আলোচনাটা আসলে করা হচ্ছে, এটা আমি মনে করি অপ্রয়োজনীয়। এবং এটার মধ্য দিয়ে আমাদের এই বর্তমান সরকারকে যেই পরিমাণ সমর্থন এবং সাপোর্ট দেওয়া দরকার, সেটা বিরোধীদের পক্ষ থেকে যে সমর্থন এবং সাপোর্টটা সরকার মানে কি বলে যে এক্সপেক্ট করে, এবং জনগণের কাছ থেকে যে সাপোর্টটা এক্সপেক্ট করে, সেই জায়গাতে সরকারের নিজের যে লেজিটিমেসি, এই জায়গায় সরকার কিন্তু প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে এটা, এবং আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। আমাদের বিরোধী দলের কাজই তো বিরোধিতা করা, বিরোধী নামই তো বিরোধী দল, কাজই বিরোধিতা করা। কারণ আপনি প্রতিনিয়ত যদি গণরায়ের বিপক্ষে, জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়ান, তাহলে আমাকে আপনি সুবিধা করে দিচ্ছেন যে প্রতিনিয়ত আমি আপনার বিপক্ষে যাতে কথা বলতে পারি। এইটা করে যেটা হচ্ছে যে আমাদের এই সংস্কার প্রক্রিয়াটা একটা প্রশ্নবিদ্ধ জায়গায় যাচ্ছে, এবং সংস্কার প্রক্রিয়াটা নিয়ে কোনো দলেরই এটা উচিত না এমন একটা ইমেজ ক্রিয়েট করা, যে প্রথমত হচ্ছে যে দেখতে মনে হয় যে বিএনপি বোধহয় সংস্কারের বিরোধিতা করতেছে, কিংবা সংস্কারকে তারা অ্যাভয়েড করতে চাইতেছে। আরেকটা জিনিস হচ্ছে তারা তাদের মতো করে গায়ের জোরে করতে চাইতেছে। এই দুইটা জিনিসই কিন্তু বারবার আমাদের সামনে আসতেছে, যেটা হওয়া উচিত না, আমার কাছে এটা মনে হয়। জি, ধন্যবাদ। জনাব চন্দন, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। আজকে সংসদে যে বিতর্কগুলো হচ্ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সংস্কারগুলো নিয়ে কি করা হবে সেটার ব্যাপারে আপনাদের দলের অবস্থানটা কি, সেটা শুনতে চাইবো। তার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন জনাব আজিজুল বালী হেলাল, তিনি তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। জনাব চন্দন, আপনাদের দলের ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দ এবং সঞ্চালক এবং যারা দেখছেন। প্রথমত হলো, আমরা সংস্কারের বিপক্ষে না। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, যারা কমিউনিস্ট আদর্শে উজ্জীবিত হয়ে আছি, আমরা এই রাষ্ট্র সমাজেরই সংস্কার আমরা চাই, সেটা হলো ফার্স্ট কথা। কিন্তু যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা মনে করি বাংলাদেশে একটা সংবিধান আছে, সেটা ৭২ সালে প্রণীত সংবিধান। সেই সংবিধানের কতগুলো জায়গায় অসামঞ্জস্য আছে, এটা আমরা মনে করি। কিন্তু সেই সংবিধানের আলোকেই এই সংস্কার কর্মসূচি সেগুলা চলা উচিত বা করা উচিত, এক। দ্বিতীয় প্রশ্ন আসছে গণভোটের বিষয়। আমরা শুরু থেকেই গণভোট অপ্রয়োজনীয় সেটা কিন্তু বলে আসছি, নির্বাচনের আগের থেকে বলে আসছি আমরা। কারণ আমরা মনে করি যে আমাদের সংবিধানের কোথাও গণভোটের প্রভিশন নয়। একটা অধ্যায় সংবিধানের ১৪২ ধারা সম্ভবত সেখানে আছে যে পার্লামেন্টে, সংসদে যদি কোনো বিষয় নিয়ে তীব্র মতবিরোধ সৃষ্টি হয়, ২/৩ সদস্য যদি মনে করে গণভোট হওয়া প্রয়োজন, সেটার ভিত্তিতে গণভোট হতে পারে। এই কারণে আমরা গণভোটটাকে অপ্রয়োজনীয় শুরু থেকে বলে আসছি আমরা, আমাদের কমিউনিস্ট পার্টি বা আমাদের বামপন্থী দলগুলো। সংস্কার কমিশন আমরা গিয়েছি, সেখানে ৩০টা রাজনৈতিক দলের সাথে আমরাও ছিলাম। সেখানে নানা বিষয়ে সংস্কার আলোচনা হয়েছে, কতগুলোতে আমরা একমত পোষণ করেছি, কতগুলোতে ভিন্ন মত ছিল, নোট অফ ডিসেন্ট ছিল। আমরা বলেছিলাম এই যেগুলো আমাদের একমত, যে সমস্ত বিষয় রাজনৈতিক দলগুলো, সেগুলোকে ধরে একটা সনদ তৈরি করা হোক, যেটা আমাদের নেক্সট পার্লামেন্টে যারা নির্বাচিত হয়ে আসেন তার ভিত্তিতে সে আলোচনাগুলো হতে পারে। কিন্তু যেগুলোতে ঐক্যমত হয়েছে, যেগুলো নোট অফ ডিসেন্ট আছে, সেগুলোতে তো হতে পারে না। এবং দেখেন ভোটের ক্ষেত্রে যেটা হয়েছে, গণভোট যেটা আমরা জানি যে ১৯৭৭ সালে জিয়াউর রহমান সাহেব গণভোট করেছিলেন। সেটা ছিল যে জিয়াউর রহমানের শাসন বৈধ কি অবৈধ, একটা ইস্যুতে। ৮৪ সালে, সম্ভবত ৮৪ সালে এরশাদ সে একটা গণভোট করেছিল, সেটা ছিল তার শাসন বৈধ কি অবৈধ। এবং ৯১ সালে শাহাবুদ্দিন সাহেবের সময় একটা গণভোট আমরা হয়েছে, সেটা ছিল দেশ পার্লামেন্টারি সিস্টেমে যাবে, রাষ্ট্রপতি শাসিত সিস্টেম চলবে। গণভোট হয় একটা সুনির্দিষ্ট ইস্যুতে, হা বা না।
কিন্তু আপনি দেখেন এবার যে গণভোটে আপনি 4টা বিষয় আপনি উল্লেখ করেছেন আপনার ব্যালট পেপারে, 2টার সাথে হয়তো আমি একমত হলাম, 2টার সাথে আমি একমত, তাহলে আমি কী করব? তার মানে এটা এক ধরনের জটিলতা, এবং এই কারণে আমরা মনে করছি যে গণভোটটা অপ্রয়োজনীয়। আর আরেকটা প্রশ্ন আসছে এখানে, জুলাই সনদ। আমরা আমাদের কমিউনিস্ট পার্টি, বামপন্থী দল, আমরা জুলাই সনদে স্বাক্ষর করি, কারণ আমরা মনে করেছি জুলাই সনদে আমাদের যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে চেতনা, এবং আমাদের বাংলাদেশের যে কৃষ্টি ঐতিহ্য, সংগ্রাম, লড়াই, সেই জায়গাটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, যার কারণে আমরা সেই জায়গাটাতে এই জুলাই সনদে আমরা স্বাক্ষর করি। কারণ আমরা মনে করি 71-এর মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি, আমাদের অস্তিত্বের বিষয়। আর আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পাকিস্তানি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বহু রক্ত ঝরেছে, বহু মানুষের আত্মহত্যা দিয়েছেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন, 6 দফা, 11 দফা, 69 গণ অভ্যুত্থান, একটা পর্যায়ে তো মুক্তিযুদ্ধটা হয়েছে এতগুলো 23 বছর সংগ্রাম করার ভেতর দিয়ে। সেই বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে সেখানে যে মুক্তিযুদ্ধের যে বিষয়টা ছিল সেটা সঠিকভাবে উত্থাপন করা হয়নি বলে আমরা সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করিনি। এইটা হলো আমাদের গণভোট প্রশ্নে, সংস্কারের প্রশ্নে আমাদের বক্তব্য। ধন্যবাদ। জনাব হেলাল, আপনার কাছে আসতে চাই, গণভোট অধ্যাদেশ সহ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য যে অধ্যাদেশ হয়েছিল, দুর্নীতি দমন কমিশনের সংস্কারের যে অধ্যাদেশ সহ বেশ কিছু আইন আপনারা যেগুলো অধ্যাদেশ করা হয়েছিল সংস্কারের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের সময়, সেগুলো আপনারা বাতিল করতে চাচ্ছেন বা সেভাবে নিতে চাচ্ছেন না। এর মধ্যে গণভোট অধ্যাদেশ সম্পর্কে আপনারা বলছেন যেহেতু গণভোটটি হয়ে গেছে, সেটি ল্যাপস হয়ে গেছে, সেই জন্য এটার আর প্রয়োজন নেই। এইগুলো আসলে পুরো সংস্কার প্রক্রিয়ার ব্যাপারে আপনাদের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন জনাব ফরিদুল হক? আপনাদের দলের অবস্থানটা কি? দেখেন, আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো কতটুকু অথেন্টিক, মানে বাস্তবতা আছে কিনা, মানে হচ্ছে কিনা, মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে যে বিএনপি, ও মনে একটু বলতে চাচ্ছিল যে এমন কোনো কাজ করা যাবে না যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। বিএনপি এমন একটা মেসেজ দিচ্ছে যে বিএনপি মনে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, অথচ ইতিহাস ঘেঁটে দেখেন যে এনসিপি, জামাত ইসলাম, এদের আগে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, এবং জামাত বলেছিল যে জুলাই সনদে স্বাক্ষর করবে না, করছে না। কোন জুলাই সনদ? যে পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় আমাদের একটা জুলাই সনদের বই আছে, দেখবেন সেখানে নোট অফ ডিসেনশন সব দলের, ওইটাই আমরা স্বাক্ষর করেছি। এই সনদের যা কিছু আছে, লেটার টু লেটার, ইভেন পাংচুয়েশন লাইক দাড়ি, কমা, সেমিকলন, ডট, এভরিথিং আমরা মানব এবং বাস্তবায়ন করব। কিন্তু তারপরেও বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? যে দেখেন যে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দ্বারা নাকি সংবিধান সংস্কার পরিষদে আমাদের শপথ নিতে হবে। এটা এখন মূল ইস্যু হয়ে যাচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদে কেন আমরা শপথ নিচ্ছি না। এখন আমি বলছি যে আপনি রাষ্ট্রপতি যে আদেশটা দিলেন যে সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হবে, এটা তিনি অধ্যাদেশ আকারে দিলেন না কেন? কেন আদেশ আকারে দিলেন? আদেশকে তো আইনে পরিণত করতে হবে। ইনঅ্যাক্টমেন্ট যতদিন না করছেন ততক্ষণ তো এটা তো আইন হচ্ছে না, আদেশটা তো আইন হতে পারে না। যখন আপনার আইন হবে তখন যদি সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হয় তাহলে নিবেন। বিএনপি যে নেবে না তা কিন্তু বলেনি। আর আপনার কালকে দেখলাম বিরোধী দলের চিফ হুইপ বলছেন যে আমরা রিফর্ম করব। 84টা প্রস্তাব আপনি ঐক্যমত হয়েছেন, 84টা প্রস্তাব দেওয়া হয়েছে আপনার ঐক্যমত কমিশন থেকে। তার মধ্যে আমরা কিছু নোট অফ ডিসিশন দিয়েছি, আপনারাও কিছু দিয়েছেন, অনেকে দিয়েছেন, অনেকে দেননি, কমন কিছু আছে। তো 84টা নোট অফ ডিসেন্ট, 84টা পয়েন্টকে আপনি অ্যামেন্ডমেন্টস করতেছেন। 84টা পয়েন্ট অ্যামেন্ডমেন্টস করলে কি পুরো সংবিধান সংস্কার করা হলো? শব্দের এখানে একটা খেলা, যে রিফর্ম করছেন। আমি বলছি সংশোধন করা হচ্ছে, এবং সেখানে লেখাও আছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। গণভোটটা হয়েছে কি জন্য? গণভোটটা হয়েছে যে আমরা জুলাই সনদ যাতে বাস্তবায়ন করি। কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করব তার জন্য তো আর গণভোট না, বাস্তবায়ন যাতে আমরা করি, কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করবো সেটা আলোচনা হবে। এবং দেখবেন সংসদেও কিন্তু আমরা একটা
আনঅ্যানিমাসলি ইউনিটিতে এখানে- দেখিয়েছি এখানে যে যে আগামীকাল প্রশ্নটা আমি তোলা আর এক হচ্ছে- মিনিট আর এক মিনিট আগামীকাল শেষ সেশনে 2 ঘন্টা এই জুলাই সনদের উপরে আলোচনা হবে এবং এরপরে কন্টিনিউ আরও আলোচনা হবে। তো এত আর্লি আপনি যদি বলেন যে একটা মেসেজ তৈরি করা হচ্ছে জনগণের কাছে যে বিএনপি মনে হয় মানছে না, মানে বিএনপি জুলাই সনদ মানে বিধায় তো আপনার প্রথমে আমরা ডেপুটি স্পিকার যেটা জুলাই সনদে রয়েছে সেটা অফার পর্যন্ত করেছি। ধরুন একটা অধ্যাদেশ যেটা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত, যেটার ব্যাপারে আইন করার দাবি বেশ পুরনো এবং বিচার বিভাগের যে দলীয়করণ এই অভিযোগ বিএনপিও বহুবার তুলেছে, তাহলে সেই যে অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার করেছে সেটার ব্যাপারে আপনাদের সমস্যা কোথায়? অধ্যাদেশ তো 133টা আমরা উত্থাপন করেছি, সংশোধনে উত্থাপন হয়েছে। এখন তার মধ্যে এটা আপনারা গ্রহণ বিশেষ করছেন না বলেই কমিটি, সেই খবর বিশেষ আসছে। কমিটিতে এগুলো আলোচনা হয়েছে, তাই না? এরপর সংসদে আবার আলোচনা হবে। সুতরাং এত তাড়াতাড়ি আপনি বলতে পারছেন না যে এটা একদম বাদ দিয়ে দেওয়া হলো। আমরা বলেছি যে যে আপনার যে কনস্টিটিউশনাল বডিগুলো, যে সমস্ত স্ট্যাটিউটরি বডি, এইগুলোকে আমরা একটা সার্চ কমিটির মাধ্যমে, আমাদের সার্চ কমিটির মাধ্যমে গঠন করতে হবে, সেটা আমরা বলেছি। সুতরাং আপনি যদি এখন বলেন যে বিচারপতি নিয়োগে, তারপরে আপনার বিচার ব্যবস্থায় এই সমস্ত জিনিসে সব অধ্যাদেশ যে জারি করা হয়েছে এটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কথা ঠিক নেই। বিশেষ কমিটিতে আলোচনা হয়েছে, সেখানে ওই কমিটির মেম্বার আমরা অনেকে না, তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আলটিমেটলি পার্লামেন্টে সেই জিনিসটা এখানে উত্থাপিত হবে। এনসিপির যে অবস্থান গণভোটের প্রশ্নে, যেমন সেখানে একটা প্রশ্ন ছিল যে জাতীয় সংসদে নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ হবে, যেটা পিআর, যেটার ব্যাপারে আপনাদের আবার নোট অফ ডিসেন্ট Note of রয়েছে। dissent রয়েছে। এনসিপি এবং জামাতের অবস্থান হচ্ছে এই গণভোটের মাধ্যমে আসলে জনগণ এই পিআর এর পক্ষে রায় দিয়ে দিয়েছে, ফলে আপনাদের নোট অফ তাহলে ডিসেন্ট আর এখন গ্রহণযোগ্য কেন? আমার যে নির্বাচন ম্যানিফেস্টোয় ছিল যে আমরা সংখ্যানুপাতে অর্থাৎ সিট আসনের ভিত্তিতে করব নোট অফ ডিসেন্ট, আমি যে 52% ভোট পাইলাম, আমার নির্বাচনী ইশতেহার, আমি নির্বাচনে যে কথা বলে মানুষকে ভোট, তারা আমাকে 52% ভোট দিয়েছে না, তাহলে আমি আমার ইশতেহার প্রণয়ন, আমার ইশতেহার আমি বাস্তবায়ন করব না। আপনি যে 70% ভোটের বা 79% ভোটের কথা বলছেন, ওই ভোটের মালিক তো আমরাও। কেন? যে আমরা বাস্তবায়নটা করব, এটা একটা নিশ্চয়তা, জি, ধন্যবাদ। সেটা বলছি। অর্থাৎ দুইটাকে মিলাই ফেলে আমি আমার নির্বাচনী ইশতেহার যে বাস্তবায়ন করবো, তার জন্য তো মানুষ আমাকে 52% ভোট দিয়েছে। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইসমাইল মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো জনাব ফরিদুল হক আপনার কাছে। যেটা জনাব হেরাল বলছিলেন যে তারা তো তাদের ইশতেহারে বলেছেন যে তারা তাদের নোট অফ ডিসেন্টগুলো সহই যেভাবে জুলাই সনদ মেনেছেন সেভাবে বাস্তবায়ন করবেন এবং জনগণ সেটা জেনেই তাদেরকে ভোট দিয়েছেন, ফলে তাদের ইশতেহারটাও আসলে জনগণের ভোটে সিদ্ধ এবং সে কারণে সেটা বাস্তবায়নের অধিকার তাদের আছে, গণভোটে যাই আসুক না কেন। না, ব্যাপারটা হচ্ছে যে ভোট তো মানুষ, জনগণ তো 2টা ভোট দিয়েছে। একটা ভোট হচ্ছে ধরেন হেলাল ভাইকে একটা ভোট ধানের শীষে দিয়েছে, আরটা ভোট হচ্ছে হেলাল ভাইকে তার আসনের মানুষ হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। তো এখন ধানের শীষে ভোট দিয়েছে, হেলাল ভাই পার্লামেন্টে গিয়ে আইন তৈরি করবেন সংবিধান অনুযায়ী। আর হ্যাঁ ভোটের ভোটটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে ওনারা গিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। গণভোটটা যে আদেশের ভিত্তিতে হচ্ছে সেখানে স্পষ্ট লেখা আছে যে গণভোট বিজয়ী হলে এটা সংবিধান সংস্কার পরিষদ গঠন গণভোট তো অধ্যাদেশে হচ্ছে, আদেশে হচ্ছে না তো। না ভাই, একটা আদেশ মানে সেটা হলো গণভোট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। সংবিধান জুলাই সংস্কার সনদ বাস্তবায়ন within আদেশ, bracket। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের যে মানে ওইখানে আসলে গণভোটে কি কি প্রশ্ন আসবে সেই ইয়েটা ওইখানে এবং কি কি প্রক্রিয়া হবে সেটা বলে দেওয়া আছে। এরপরে গণভোট আয়োজন করার জন্য একটা অধ্যাদেশ করা হয়েছে। দুই জিনিস, কিন্তু আদেশটা কিন্তু আলাদা ব্যাপার। আদেশটা আপনি খেয়াল করে দেখবেন, অধ্যাদেশগুলো আইন আকারে তৈরি হয়। এটা হচ্ছে আইন, আপনি আইনের মানুষ আরও ভালো জানেন, আইন আকারে তৈরি হয়। আদেশটার ভেতরে যদি আপনি পড়েন দেখবেন যে যেহেতু 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 পরে সেহেতু, তার মানে এইটা হচ্ছে, এই যেহেতু হচ্ছে কি এটা একটা প্রোক্লামেশন, এটা টাইপ অফ একটা প্রোক্লামেশন। এবং প্রোক্লামেশনটা কোত্থেকে আসতেছে? জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম অভিপ্রায়, সেই অভিপ্রায়ের ভিত্তিতে কিন্তু এই আদেশ দেওয়া হচ্ছে। নাহলে আপনি গণভোট করেন কোত্থেকে? আপনার করার ভিত্তি কি? কোনো ভিত্তি তো নাই, ভিত্তি তো একটা লাগবে। ভিত্তিটা হচ্ছে ওই আদেশটা। ওই আদেশে স্পষ্টভাবে বলা আছে যে এই প্রশ্নের ভিত্তিতে গণভোটটা অনুষ্ঠিত হবে এবং গণভোট অনুষ্ঠিত হলে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। এইটার ভিত্তিতেই তো গণভোটটা হয়েছে।
তো এখন এই গণভোটটা হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা, এটা হচ্ছে প্রাইম জায়গা। 2 নম্বর জায়গা হচ্ছে যে ওইখানে কিন্তু স্পষ্টভাবেই বলা আছে যে যদি আপনি গণভোটটা হ্যাঁ জয়যুক্ত হয় এবং জনগণ তো এটা দেখে ভোট দিয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাহলে এখন আপনি কি বলে আপার হাউস পিআর সিস্টেমে মানে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী আপনি আপার হাউস গঠন করবেন। এটা কিন্তু একদম পরিষ্কার মানে বলা আছে এবং জনগণ এটা তার রায় দিয়ে তা আমার নোট অফ ডিসেনশনের কি হবে? নোট অফ ডিসেন্ট যেগুলো নোট অফ ডিসেন্ট এখন জনগণের রায় তো হয়ে তা আমার নোট অফ ডিসেন্টে আমিও তো 52% ভোট পেয়েছি, জনগণ তো আমাকে 52% ভোট তো নোট আপনি- অফ ডিসেনশন সহ ভোট দিয়েছে। ভাই 52% ভোট তো আপনার হচ্ছে সরকার গঠন করা, ভাই এখানে কিন্তু একটা গোজামিল আছে, 52% ভোট আপনার এখানে সরকার একটা গঠন করা গোজামিল আছে। আমি কিংবা আপনি একটা যদি আইন ভোট বুঝি না, কিন্তু সংসদে 2-3টা আজকে 4 নম্বর সেশন আমার, আমি যেটা দেখলাম, আমি একটু ইন্টারাপ্ট করতেছি, যে জুলাই জাতীয় সনদে একটা বই, লাল আকারের একটা বই আমাদের দেওয়া হয়েছে, ওইখানে নোট অফ ডিসেন্ট সহ 84টা প্রস্তাবে আমরা সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করেছি। সবার আগে আমি স্বাক্ষর করেছি বলে আমি পায়োনিয়ার বলছি আমাকে। কিন্তু দেখা যাচ্ছে যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার উইদিন ব্র্যাকেট বাস্তবায়ন আদেশ যেটা পরবর্তীতে জারি করা হয়েছে, সেখানে আলী রিয়াজের নেতৃত্বে যে ঐক্যমত কমিশনটা ফাঁকিবাজি করেছে, এইখানে অনেক কিছু বদল করে দিয়েছে, সেইটা কিন্তু মানতে রাজনৈতিক দলগুলো বাধ্য না। যেটা আমরা স্বাক্ষর করেছি সেটা আমরা মানব। সুতরাং এই গোজামিলটার কি হবে, আমি এইটা নিয়ে খুব সেটাই অস্থির। শুনি এই আমরা গোজামিলটার ফরিদের কি কাছ হবে? থেকে, তারা কি স্বাক্ষর মনে করলাম যা, আদেশে দেখলাম আর একটা, এটার কি হবে? না এখন এইখানে ঠিক আছে আপনি স্বাক্ষর করেছেন, আদেশে আর একটা দেখতেছেন, এই কথাটা এই যুক্তিটা আমি নিলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি আদেশের ভিত্তিতে যে গণভোটটা হলো, গণভোটে স্পষ্ট মানে প্রশ্ন ছিল, সেটার উপরে জনগণ রায় দিয়েছে। প্রায় 5 কোটি মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, প্রায় 5 কোটি মানুষ। এখন আমারও পাল্টা প্রশ্ন যে তাহলে এই 5 কোটি মানুষের যে গণরায় সেটার কি হবে? বাস্তবায়ন মানে হবে? ব্যাপারটা হচ্ছে যে বাস্তবায়ন কিসের ভিত্তিতে হবে? গণরায়ের ভিত্তিতে হবে নাকি? আপনি তো এখনো সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন নাই, তো বাস্তবায়নটা কিসের ভিত্তিতে নোট হবে? অফ এটা কিন্তু একটা বড় ডিসেন্ট প্রশ্ন। আমরা যে নোট অফ ডিসেন্ট দিছি এগুলো আমরা মানব। নোট অফ ডিসেন্ট কিন্তু বেশিরভাগ নোট অফ ডিসেন্টই আছে, শুধু দুইটা প্রশ্নে নোট অফ ডিসেন্টটা গণভোটের মধ্যে আসেনি। 2টা প্রশ্নে নোট অফ ডিসেন্টটা ঐক্যমত কমিশনে বাকি দলগুলোর যেরকম বেশিরভাগ দলের যেভাবে ছিল সেই অনুযায়ী কিন্তু যেটা জনাব হেলাল প্রশ্ন করছেন যে সেই এখতিয়ার ছিল কিনা, যেটা ব্যাপারে আসলে ঐকমত্য হয়নি, সেটা নোট অফ ডিসেন্ট বিএনপি যেটা রেখে দিল, সেটা কিসের ভিত্তিতে বাদ দেওয়া হলো? না, এটা এখতিয়ার প্রশ্ন করলে এই যে ঐক্যমত কমিশন গঠন করা, এর আগে সংস্কার কমিশনগুলো থেকেই তো ঐক্যমত কমিশন আসা, 6টা সংস্কার কমিশনের জিস্ট নিয়ে ঐক্যমত কমিশন হওয়া, এবং সংস্কার কমিশন যে গঠন হলো এটা কারা করলো? গণ অভ্যুত্থানে সরকার করেছে। এই পুরো জিনিসটা গণ অভ্যুত্থানের এক লাইনে, এইটা অবশ্যই তাদের এই রাইট আছে, অবশ্যই তাদের এটা। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে এই জিনিস আমি একমত না, এটা আপনি বলতে পারেন। এখন ধরেন বিএনপি যেই মানে সিদ্ধান্ত নিচ্ছে, আমরা কি সবগুলোতে একমত? আমি তো বলতে পারতেছি যে আমি এটা একমত না, কিন্তু তাদেরও তো এক ধরনের মানে সরকারের পরিচালনা করার জন্য এক্সিকিউটিভ যে পাওয়ারটা, এখানে তো তাদের অনেক গণরায় ম্যান্ডেট তো আছে। তো এই গণ অভ্যুত্থানের সরকারের সংস্কার করার একটা ম্যান্ডেট তো ছিলই, এই জায়গা থেকে সে এটা করেছে এবং জনগণ এটাকে কিন্তু রায় দিয়েছে। এবং এই প্রশ্নের সাথে ভাইয়ের কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে রিলেটেড। মানে আমাদেরকে কেন এই পথে যেতে হলো? কারণ জুলাই সনদে 84টা প্রস্তাবের 48টা প্রস্তাব হচ্ছে সংবিধান সম্পর্কিত, এবং এইখানে সংবিধানের মৌলিক প্রশ্ন আছে, মৌলিক সংস্কার আছে 19টার মতো জায়গাতে। মৌলিক সংস্কার গণভোট ছাড়া কিংবা সংবিধান পরিষদ ছাড়া, সংবিধান সংস্কার মানে আবার গণভোট হবে, এইটা যদি আপনি ভাই 2টা গণভোটের মধ্যে 2টা পার্থক্য আছে। একটা হচ্ছে যে যেটা মানে একটা প্রশ্ন নেওয়ার পরে, মানে সংবিধান গ্রহণ কিংবা সংবিধান সংশোধন কিংবা সংবিধান সংস্কারের পরে যেটা হয় সেটা এক ধরনের রেফারেন্ডাম, কিন্তু এই রেফারেন্ডামটা হয়েছে কিন্তু কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হয়েছে। মানে ধরেন যদি গণপরিষদ নির্বাচন হইতো, গণপরিষদ নির্বাচনে জনগণ আপনার কাছে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিল যে আপনি সংবিধান পরিবর্তন করার ক্ষমতা, সে এইটা কিন্তু যেহেতু গণপরিষদ আমরা আপনাদেরকে রাজি করাইতে পারি নাই, তখন কিন্তু এই গণভোটটা করা হয়েছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার সহ। এটা কিন্তু আদেশের মধ্যে আছে যে আপনাকে একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হচ্ছে, যেটার বলে আপনি সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। এবং এইটা কালকে কিন্তু আলোচনা হবে এটা নিয়ে, 2 ঘন্টা আলোচনা, তখন আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। নিশ্চয়ই। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই জনাব চন্দন আপনার কাছে। আজকে যে ঈদের সময়ে ছুটির মধ্যে 400-র মতন মানুষ মারা গেছেন, সরকারি হিসেবে যদিও হচ্ছে অনেক কম, 170 জনের মতন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল সংসদে, এবং এখানে সড়ক পরিবহন মন্ত্রীর একটি মন্তব্য যে এই যাত্রা স্বস্তিদায়ক হয়েছে, সেটার ব্যাপারে বিরোধী দলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে। আপনাদের পর্যবেক্ষণ কি এই ব্যাপারে? প্রথমত হলো মন্ত্রী যা বলেছেন
অসত্য বলেছেন, আমি মিথ্যা বলবো না, অসত্য বলেছেন, কোনোভাবে স্বস্তিদায়ক হয়নি। 400 মানুষের মৃত্যু মানে এটা চারটিখানি কথা না। আজকে আমাদের যোগাযোগ ব্যবস্থা আর চলাচলের যে অবস্থা দাঁড়াইছে আমাদের দেশে, সেইখানে এই যে অব্যবস্থাপনা, এবং যারা বিভিন্ন সময় যারা রাষ্ট্র ক্ষমতা ছিলেন, সরকারে ছিলেন, এই জায়গাগুলোতে কেউই কখনো গুরুত্বটা বিবেচনা করেনি। আজকে অ্যাক্সিডেন্ট যে দুর্ঘটনা যেগুলো ঘটেছে, আপনি দেখেন আমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স, আপনার ড্রাইভিং লাইসেন্স টাকা দিলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। সেই গাড়ি চালাতে পারে কি পারে না সেটার চেয়ে ইম্পর্টেন্ট হলো সে টাকা দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। এবং আপনার শোনা যায় যে দৌলতদিয়া ঘাটের যে ঘটনাটা ঘটছে, ড্রাইভার সে নিচে নেমে এসে নাকি কি পান খেতে গেছে না উপরে ছিল, এখন কে গাড়ি চালাইছে সে তো কতটুকু সে করতে পারছে সেই বিবেচনা করা হচ্ছে না। তো এটা হলো আমাদের সামগ্রিকভাবে সিস্টেম, মানে আমাদের যে সিস্টেমগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা আমাদের জনগণের জানমাল নিরাপত্তার প্রশ্নে যে ব্যবস্থাগুলো আছে সেগুলোতে আপনার ঘুণে ধরেছে। সেই জায়গাটা আপনি ঠিকঠাক না করতে পারলে এই ধরনের দুর্ঘটনা ঘটবে। আর মন্ত্রী যারা ক্ষমতায় সবসময় থাকেন, সেই আমলে না, সব আমলে দেখেছি আমরা যে মন্ত্রীরা তার পক্ষেই সাফাই গায়। মানে একটা কথা আছে না যে ঘোড়ার আগে গাড়ি চলে, অবস্থাটা ওই জায়গায় চলে গেছে। আর এর আগে আমরা দেখছি যে একসময় এক মন্ত্রী তো বলছিলেন, যেমন মারা গেছেন সাইফুর রহমান সাহেব, উনি বলছিলেন যে মাটির নিচে গ্যাস রেখে লাভ কি। আরেক মন্ত্রী বলছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। মানে বিভিন্ন সময়, তারপর আওয়ামী লীগ আমল আমরা দেখছি ওবায়দুল কাদের সাহেব যেভাবে কথা বলছেন আর কি। মানে এটা হলো যে আসলে সরকারে গেলে তার যে কথা বলাটা এবং যে কথাগুলো মানুষকে আঘাত দেয় সেই জায়গাটাতেই আমরা পর্যবেক্ষণ করছি। এর বাইরে বর্তমান মন্ত্রী সেটা না, এবং অবশ্যই স্বস্তিকর নয়। কারণ আপনার এই যে দুর্ঘটনা ঘটছে, ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, সড়ক প্রাইভেট কার দুর্ঘটনা, এগুলো ঘটেছে তো বাংলাদেশে। এখন কোনো নিয়ম কানুন শৃঙ্খলা, এটা যেমন সরকারের দেখতে অবশ্যই আমাদের মানুষের সচেতন হওয়া প্রয়োজন আছে, কিন্তু এগুলো সরকারের যে বিভিন্ন সংস্থাগুলো আছে তাদের দায়িত্বটা এই জায়গাটা বেশি বর্তায়, এবং তাদের দায়িত্বহীনতার কারণে এবং যে ব্যবস্থা চলছে রাষ্ট্র এবং সমাজে, সেই ব্যবস্থা অব্যবস্থাপনার কারণেই আজকে বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আজকে জনগণ স্বস্তিকর অবস্থায় ঈদ পালন করতে পারে, ঘরে ফিরতে পারে নাই। এটা হলো পরিষ্কার কথা। জনাব হেলাল, আজকে সংসদে সেতু মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে সরকার হিসেবে 170 জন, যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী 370 জনের মৃত্যু হয়েছে, আর কত মৃত্যু হলে তার মনে হবে যে এটা আসলে অস্বস্তিকর? দেখেন, আমি তো এবং আমাদের সরকার এটাকে অস্বীকার করছে না যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়নি, এটাকে অস্বীকার করছে না। আমাদের সরকারের বয়স কিন্তু মাত্র 1 মাস, 1.5 মাস হলেও ঈদ হয়েছে 1 মাস আগে, তাই না? আপনি তো ঈদ পর্যন্ত হিসাবটা ধরছেন। এবং এই 1 মাসে আমরা যে স্বস্তির কথা বলেছি, যে মৃত্যু একটা হোক আর 170টা হোক আর 370টা হোক, প্রতিটি মৃত্যুই বেদনার। এবং অস্বাভাবিক মৃত্যু তো কখনোই মেনে নেওয়া যেতে পারে না। যে মৃত্যুগুলো দুর্ঘটনা কবলিত হয়, অসাবধানতা বশত হয়, কারো অবহেলার কারণে হয়, কোনো মৃত্যু মেনে নেওয়া যেতে পারে না। আমরা স্বস্তির জায়গা ওইখানে বলেছি যে এবার ঈদ যাত্রায় আপনার যে দীর্ঘ যানজটের যে বিড়ম্বনা, আগে দেখেছি আমরা সেই আপনার যমুনা সেতুতে, এই গাবতলী রোডে ব্যাপক যানজটের বিড়ম্বনা, লাইসেন্সবিহীন ফিটনেসবিহীন গাড়ি বিভিন্ন রকমভাবে রাস্তা দখল করে থাকতো। আমরা সেই যানজটের বিড়ম্বনা থেকে যে মুক্ত ছিলাম, এটা তো পত্রিকা, টেলিভিশন এবং আপনাদের কাছে এই রিপোর্টটা আছে না, যে আমরা এই যানজটের থেকে বিড়ম্বনা, এবং ঈদের আপনার দেখেন ঈদের আপনার টিকিটে কত কালোবাজারি হতো। 2 টাকার টিকিট 200 টাকা, 200 টাকার টিকিট 2000 টাকা, 20,000 টাকা, এরকম কত কিছু হতো। সেখান থেকে আমরা অনেকটা স্বস্তিতে ছিলাম। এবং যে আপনার দুর্ঘটনাগুলো ঘটেছে, আপনি দেখেন আমাদের এই দেশে আমরা ইনহেরিটিক্যালি এই যে রোডের অব্যবস্থাপনা, তারপরে রোডে দৌরত্বপনা, এইগুলো আমরা কিন্তু পেয়েছি। সড়ক মন্ত্রণালয়ের কিন্তু নিজস্ব কোনো ওয়ার্কফোর্স নেই যে আপনি রোডগুলো তাকে পুলিশের উপর নির্ভর করতে হচ্ছে, যে রাস্তায় যে আপনার যানজটটা তৈরি করছে বিভিন্ন আপনার মুদি দোকানদার বা বিভিন্নভাবে রাজপথ দখল করছে, এটা পুলিশের কাছে তাকে, হাইওয়ে পুলিশের কাছে তাকে আশ্রয় নিতে হচ্ছে। আমি বলছি না
যে এই যে দুর্ঘটনাগুলো যে ঘটছে, এই দুর্ঘটনা যতটা কমায় আনা যায় সরকারকে এই জন্য আরও বেশি প্রিভেন্টিভ মেজর নিতে হবে। যেমন উনি বললেন যে আমাদের ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় কম থাকে, নাই থাকে, লাইসেন্স প্রকৃত ড্রাইভার, যেই গাড়িটি আপনি দৌলতদিয়া ঘাটে পড়ে গেল, সবাই বলছে, আমার বড় ভাই চন্দন ভাই বলছে যে ও নাকি ছিল হেল্পার ছিল। আমি জানি যে বাংলাদেশে ম্যাক্সিমাম ড্রাইভারগুলো হেল্পার দিয়ে গাড়ি চালায়, ওনারা বেশ অনেক সময় থাকে না। কিন্তু যেটা দুর্ঘটনা কবলিত পড়ে গেছে তার লাশ কিন্তু পাওয়া গেছে, সে ড্রাইভার ছিল, সে কিন্তু হেল্পার না, তার লাশ পরে পাওয়া গেছে। অর্থাৎ তথ্যটা ঠিক না, সে ড্রাইভার ছিল। তার মানে এই না যে সমস্ত গাড়ির ড্রাইভারদের চালায়, হেল্পারদের চালায় না, হেল্পারদের চালায়। এইখানে আমাদের ব্যবস্থাপনাটা জোরদার করতে হবে। সড়কের মৃত্যুর মিছিল আমরা আর কতকাল বহন করব? 300 হোক আর 370টা হোক, আমরা এই ব্যবস্থাপনা করবার জন্য আমাদের সরকার নানানমুখী পদক্ষেপ, যেমন ট্রাফিক সিগন্যাল। আপনি দেখেন ট্রাফিক সিগন্যাল, আমরা ঢাকা শহরের যানজটের কারণে যে আপনার দুর্ঘটনা হয়, আমরা এই ট্রাফিক সিগন্যালকে অটোমেশন করছি, 120টা ট্রাফিক সিগন্যাল অটোমেশন করছি, এই আমাদের প্রজেক্টে রয়েছে। অর্থাৎ 1 মাসের একটি সরকারকে আপনি স্বস্তির জায়গায় ওইখানে যে আপনি টিকিট পেয়েছেন, যেতে পেরেছেন, যানজটে আপনাকে ভোগান্তি পোহাতে হয়নি। কিন্তু সড়ক যে কতগুলো দুর্ঘটনা ঘটেছে, যেমন আপনি দেখেন আমরা সড়কের উপর মানুষের নির্ভরতা কমানোর জন্য আমাদের এই 1 মাসের সরকার 2টো লঞ্চ ঘাট তৈরি করলো আমরা, বসিলায় একটা, শিমুলিয়ায় একটা, তাই না? তারপরে লঞ্চ যাত্রা আপনার নিরাপদ করার জন্য আমরা কিন্তু সেখানে ডিসেবল পিপলদের জন্য হুইল চেয়ার দিলাম, আমরা মালামাল পরিবহনের জন্য আপনার ট্রলি দিলাম, তারপর নৌকার থেকে যেন লঞ্চে যাত্রী উঠতে না পারে সেই জন্য জোরদার ব্যবস্থা নিলাম। অর্থাৎ সরকার কিন্তু আন্তরিক। যে ঘটনাগুলো ঘটছে এটা দুঃখজনক, এটা কখনোই মেনে নেওয়া যায় না। 1 মাসের একটি সরকারকে আপনি যদি সমস্ত এই 17 বছরের জঞ্জালের দায়িত্ব দায়িত্ব দিতে চান, আমরা তো আমাদের মন্ত্রিপরিষদ, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের 24/7 নিরলস পরিশ্রম করছি। আপনারা সেটা দেখেছেন যে অফিসের 9টার মধ্যে সবাইকে অফিসে যেতে হচ্ছে এবং এটা বাধ্যতামূলক করা হয়েছে এবং সমস্ত কাজ সমস্ত মন্ত্রীদের কিন্তু আপনার জবাবদিহিতার আওতা আনা হচ্ছে। আমাদের পার্লামেন্টারি বৈঠকেও মন্ত্রীদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনি। সুতরাং একটা জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই তারেক রহমানের নেতৃত্বে সরকার আমরা একটা নতুন পথে, আধুনিক পথে। বিরতির সময় হয়ে গেছে, আবারও ফিরছি আপনাদের কাছে। দর্শক, একটু পরে ফিরছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইসমাইল মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো যেমন ফরিদুল হক আপনার কাছে। আজকে সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং অনেক সংসদ সদস্য অভিযোগ করছেন যে তারা নিজেরাই জ্বালানি তেল প্রয়োজন অনুযায়ী পাচ্ছে না, যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যদিও যথেষ্ট সরবরাহ রয়েছে, মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কেনায় আসলে সমস্যা হচ্ছে। আপনার কি মনে হয়? না, আমি এটা মনে করি না মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে ভোক্তা পর্যায়ে এটা হচ্ছে এরকম না। এটা কি বলে যে এটা পাম্প পর্যায়ে হচ্ছে এবং এটা তো সরকারি অনেকগুলো অভিযানে দেখা গেছে। আজকে আমি দেখলাম যে গত 1,08,000 টন, আপনাদের এখানেই বোধহয় দেখলাম 1,08,000 টন উদ্ধার করা হয়েছে, মজুত করা হয়েছিল। এটা বেশিরভাগই পাম্প পর্যায়ে করা হয়েছে এবং স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরাই এই মজুতগুলো করেছে। কিন্তু বিষয়টা এটা না, বিষয় হচ্ছে যে যেহেতু একটা জ্বালানি ক্রাইসিস তৈরি হচ্ছে, এটা সারা পৃথিবীব্যাপী ক্রাইসিস তৈরি হচ্ছে। এখন এটার সাথে আবার এই সড়কের বিষয়টা আমি একটু কানেক্ট করি, দুইটার মধ্যে কিছুটা মিল আছে। সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্রবলেম যেটা হয়, বাংলাদেশের রাজনৈতিক কালচারে একটা বড় প্রবলেম হচ্ছে যারা সরকারে থাকেন ওনাদের মধ্যে সরকারে যাওয়ার সাথে সাথে একটা ডিনায়াল চলে আসে যে না না সব কিছু ঠিক আছে, আল ইজ ওয়েল, এই ধরনের একটা ডিনায়াল তাদের মধ্যে তৈরি হয়। খুব সিম্পলি 1 মাসের একটা সরকার সড়ক দুর্ঘটনা এই যে পুরো অবকাঠামো এটাকে ট্যাকেল করতে পারবে না, এটা খুব সিম্পল। এটা যে কোনো রেশনাল মানুষ এটা বুঝবে। আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে যে না, প্রবলেম আছে, আমি চেষ্টা করছি, এবং আপনাকে একটা পরিকল্পনা নিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী যখন দেশে ফিরলেন, উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন না, উনি এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান। তাই প্ল্যানের ভিতরে সড়ক অবকাঠামো এবং পুরো গণপরিবহন ব্যবস্থা, এই দুইটা যে পরিবর্তন হবে এটার রূপরেখাটা কোথায় এটা তো আমরা জানতে চাই। এটা তো ওনাকে ঠিক করতে হবে, কারণ এটার মধ্যে একটা বড় এই কাঠামোগত হত্যাকাণ্ড। প্রতি বছর আমাদের এখানে যে কোনো রোগে যত মানুষ মারা না যায় তার থেকে বেশি মানুষ মারা যায় হচ্ছে সড়ক দুর্ঘটনায়। এটা তো একটা কাঠামোগত প্রবলেম। এটাকে আপনি কিভাবে ঠিক করবেন? এবং গণপরিবহন পৃথিবীর কোথাও
গণপরিবহন এরকম প্রাইভেট মাফিয়াদের হাতে দিয়ে রাখা নাই, জনগণ যাতায়াত করবে। এই জায়গা থেকে এই যে যে তেলের যে ব্যাপারটা, তেলের ব্যাপারটাও হচ্ছে যে প্রবলেম হচ্ছে, ফিলিপিনে জ্বালানি জরুরি অবস্থা জারি করা হয়েছে 25 তারিখে। তা আপনার এখানে প্রবলেম হচ্ছে কি না, কি হচ্ছে না হচ্ছে, এই বিষয় নিয়ে আপনি একটা ন্যাশনাল কাউন্সিল কেন ডাকছেন না? আপনি ন্যাশনাল কাউন্সিল রেখে প্রবলেমগুলো সলভ ব্রিফ করেন এবং আগে অ্যাকসেপ্ট করেন যে প্রবলেম আছে, দেন সলভ করতে হবে কিভাবে, সেটার জন্য বিশেষজ্ঞদের সহায়তা নেন, স্টেক হোল্ডারদেরকে ইনভলভ করেন, এরপর আপনি সলভ করেন। এবং জনগণকে যদি আপনি প্রপার মেসেজিং করতে পারেন, জনগণও এটা মেনে নেবে, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস। এটা আমরা বুঝি যে সরকার চাইলেই সবটা এটা রাতারাতি সমাধান করে ফেলতে পারবে, বাট তাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে এবং অন্য সবাইকে এখানে ইনভলভ করতে হবে, দেন এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। জনাব চন্দন, যদি জ্বালানি প্রসঙ্গে কিছু যোগ করার থাকে। না, জ্বালানি তেলের সংকট তো সারা বিশ্বব্যাপী আমরা দেখছি, এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতে দেখলাম তারা সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে তারা সবাইকে ডেকেছে যে এটা কীভাবে মোকাবেলা করবে, এবং ফিলিপাইনের ওখানে দেখো জরুরি অবস্থা ঘোষণা করছে, অনেক জায়গায় এটা হচ্ছে আর কি। আমাদের এখানে সমস্যা হলো কি, সব সময় দেখবেন যখন রমজান মাস আসে জিনিসপত্রের দাম একটা সিন্ডিকেট গড়ে ওঠে, প্রত্যেকটা জায়গায় একটা করে সিন্ডিকেট গড়ে উঠেছে। সেটা ওই যে কৃষকের সার, বীজ, ডিজেল, ওই কীটনাশক কেনার ক্ষেত্রে বলেন সিন্ডিকেট, একইভাবে চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যখন বাড়ে তখনও সিন্ডিকেট, এবং এই তেলের ব্যাপারে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। এবং দেশের বিভিন্ন স্থানে এই তেলের যে আমরা প্রতিদিন দেখছি যে এত লক্ষ টন তেল বের করা হয়েছে, এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ব্যবস্থাকে যদি না ভাঙা যায় তাহলে এই সংকটগুলো আরও বেশি হবে। সংকট আছে, কিন্তু এই সিন্ডিকেটের কারণে সংকটগুলো বেশি। আর সিন্ডিকেটটা হয় কেন? সিন্ডিকেটটা হয় আমাদের রাষ্ট্র এবং সমাজ যেভাবে পরিচালিত হচ্ছে, আমি শাসক দল শুধু বলছি না, আমাদের রাষ্ট্র এবং সমাজ যে ধারায় পরিচালিত হচ্ছে, তথাকথিত নয়া উদারবাদী নীতির ধারায় দেশ পরিচালিত হচ্ছে, যেখানে সোকল ফ্রি ইকোনমি যেটা বলা হয়, সোকল ফ্রি ইকোনমি বলছি আমি, মুক্ত বাজারের কিছু নিয়মকানুন আছে, এখানে কিছু নাই। এখানে যেখানে এই ধারায় দেশ পরিচালিত হচ্ছে সেখানে এটার আউটব্রাস্ট এগুলো হবেই। তবে একটা বিষয় করা যায়, সেটা হলো এই সিন্ডিকেট ভাঙার ব্যাপারে যদি গভর্নমেন্ট, যারাই ক্ষমতা থাকুক, তারা যদি উদ্যোগটা গ্রহণ করে, তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে। এই সিন্ডিকেট ভাঙার ক্ষমতা আমরা দেখেছি, আপনার মনে আছে কিনা যে 2007 সালে যে ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন সরকার ছিল, তখন দেখলাম খুব চোটপাট শুরু হয়ে গেলো বাজারে, এই ধরো সেই ধরো, কিন্তু কয়েকদিন পর দেখা গেল সেই চালের দাম 5 টাকা কেজি প্রতি বাড়িয়ে দিল একটা সিন্ডিকেট করে, এবং 5 টাকা বাড়ানো মানে কত লক্ষ কোটি টাকা মানুষের পকেট থেকে চলে গেল, সেই সিন্ডিকেটটা ভাঙতে পারলো না। এবং এটা দীর্ঘদিন আমাদের স্বাধীনতার পর থেকে যারা রাষ্ট্র ক্ষমতা আসছে, সব আমলেই এই ধরনের সিন্ডিকেটগুলো শক্তিশালী, এবং এটাকে না ভাঙতে পারলে আমরা অগ্রসর হতে পারবো না। দেখেন, অনেকগুলো প্রশ্ন আমি আমার ছোট ভাই ফরিদ, আমার তিনজনই কিন্তু একই এলাকার লোক, তিনজনই খুলনার লোক, কিন্তু আমি খুলনা না, তোমরা খুলনার না? আমি ঢাকা। আচ্ছা। এখন ফরিদ একটা ভালো কথা বলছে যে ডিনায়াল টেন্ডেন্সি, সে জেনে খুশি হবে যে আমরা অ্যাকসেপ্টেন্স অফ দ্য অ্যাকচুয়ালাইজেশন, অ্যাকচুয়াল ঘটনাকে আমরা অ্যাকসেপ্ট করছি, ডিনাই করছি না। আমাদের মাননীয় মন্ত্রী আজকে 300 ধারায় সংসদে বিবৃতি দিয়েছেন, আপনারা বিবৃতিটা শুনবেন। আমি এখন যেটা বলতে চাচ্ছি যে ফরিদ বলছে যে ভোক্তা পর্যায়ে সমস্যা নেই, ভোক্তা পর্যায়ে যারা হুজুগ তৈরি হয়েছিল, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন যে যুদ্ধ বেড়ে গেছে, তেল পাওয়া যাবে না, চলো সবাই পাম্পে, কত তখনই তো রেশনিং এর ব্যবস্থা তো সরকারই করলো। রেশনিং ব্যবস্থা করেছে কি জন্য? তাতেও কি যে ভীতি সঞ্চার হুজুগটা হয়নি? ছিল এই জন্য। আপনি আগে হুজুগটাকে অ্যাকসেপ্ট করেন, অ্যাকচুয়াল ঘটনাকে যদি আপনি ডিনাই যখন আপনি করছেন, হুজুগ কি ছিল না তাই বলেন যে যুদ্ধ বেঁধে গেছে, তেল পাওয়া যাবে না, চলো সবাই, এই ক্রাউড তো আগে হয়নি, যুদ্ধ বাঁধার সাথে সাথে ক্রাউডটা হলো, এটা হুজুগ না? বলছি যে তেলের মজুদ আছে, হুজুগটা হলো। এবার দেখেন যে মজুদকারী যারা, মজুদ মানে আমার তেল ডিপোর মালিক যারা, তারা কিন্তু যে তেল যে চুরি করলো, যে 2,80,000 টন আপনার লিটার, আপনার একটা পত্রিকায় বণিক বার্তা বা প্রথম আলো এসেছে, ও বলছে 2,80,000 তেল উদ্ধার করা হয়েছে এই যে ফরিদপুরের 2টা পাম্প থেকে। এবং দেখবেন যে এই জিনিসগুলো দেখবেন কোন কোন জায়গা এই তেলগুলো কোন কোন পাম্প থেকে মজুত করে। দেখবেন যে আপনার প্রান্তিক এলাকা, দ্যাট মিনস বর্ডার এলাকা, দেখবেন যে সমস্ত আপনার পাম্পগুলো আছে, ওই পাম্পগুলোর থেকে বিভিন্ন এলাকাতে এই তেলগুলো চুরি করা হয়েছে।
এবং এখানে একটা রাজনৈতিক কোশ্চেনও চলে আসে যে ওই সব এলাকায় কোন কোন দল আপনার রাজনৈতিকভাবে প্রাধান্য সৃষ্টি করছে। যদিও এই বক্তব্যটা আমি দিলাম, একদিন গবেষণা করে দেখেন। এখন আমরা বলছি যে এই যে সিন্ডিকেটের কথা বললেন, চন্দন ভাই সিন্ডিকেটের কথা বললেন, আমরা যদি সিন্ডিকেট ভাঙতে না পারতাম তাহলে তো যুদ্ধ বাঁধার সাথে সাথে, যেমন ইউক্রেন যুদ্ধ বাঁধার সাথে সাথে আমাদের দেশের জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গেল, ইউক্রেনে যুদ্ধ বেঁধে গেছে। যুদ্ধের আজকে 1 মাস তারও বেশি বয়স, আমরা কি তেলের দাম নিয়ন্ত্রণ করতে পেরেছি না? তেলের দাম কি বাড়িয়েছি? তার মানে কি সিন্ডিকেট এখানে কাজ করেনি। এবার রোজার বা ঈদে নিত্যপণ্যের দাম বাড়েনি এমন কোনো রোজা ঈদ দেখাতে পারবেন? এইবারই প্রথম তারেক রহমানের সরকার এই নিত্যপণ্যের দাম কন্ট্রোল করতে পেরেছে। মিনস আমরা সিন্ডিকেট ভাঙতে পেরেছি এবং আমাদের একটা আন্তরিকতা রয়েছে। এখন আসেন যে আপনি ফরিদা একটা কথা বললো যে আমাদের নেতা তারেক রহমান বলছেন আই হ্যাভ এ প্ল্যান, ড্রিমস ট্রান্সফর্ম ইন্টু থট, থট রিজাল্ট ইন অ্যাকশন। তিনি যে থটসগুলো দিচ্ছেন, যেমন সড়ক, নৌ, রেলপথের কথা ফরিদ বলল না, এটাকে একটা আমব্রেলে আনার জন্য যাতে সম্প্রীতিভাবে কাজ করা যায়। এই জন্য দেখবেন যে একজন মন্ত্রণালয়ের আন্ডারে এবং 2 জন প্রতিমন্ত্রী দিয়ে একটা মন্ত্রণালয়কে একটা আমব্রেলা, এই যে প্ল্যানের একটা অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে, আরেকদিন আরো বিস্তারিত নিশ্চয়ই শুনবো। দর্শক আপনাদের কাছেও বিদায় নিয়ে নিচ্ছি, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।